সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াবে, তাই কি দিয়ে ওকে পুজো করবো না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না। ও যদি সত্যিকারে বাপের বেটা হয় তাহলে আমার বিধানসভায় দাঁড়াবে, আমি আজকের এখানে বলে যাচ্ছি। 2026-এ ভোট না দিয়ে দুর্দূর করে ঝাঁটাতে বিদায় করে দাও। মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। প্রস্তাব বাক্সি একটা ইয়েতে বলেছে, আমি দেখলাম ভিডিও, যে একে মুসলিমদেরকে বাপকা সম্পত্তি। আমি প্রস্তাব বাক্সিকে বলতে চাই, এটা মুসলিমদের বাবার সম্পত্তি না হলে হিন্দুদের বাবার সম্পত্তি না। এই সম্পত্তি ভারতবর্ষের 140 কোটি মানুষের, যার মধ্যে সর্বধর্মের মানুষ পড়ে। হ্যাঁ, প্রস্তাব বাক্সি ভাবছে আমি অ্যাডভোকেট হাইকোর্টের, আমার অনেক পাওয়ার আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রস্তাব বাক্সিকে, সংবিধান যদি আপনি ফলো করেন, ভারতের রুলস অফ লটা যদি ফলো করেন, অবশ্যই আপনি জানবেন যে এই ভারতের মাটিতে আপনার যতটা অধিকার সেম একটা দাঁড়িয়ালা মানুষের ততটাই অধিকার। এটা আপনাকে মনে রাখতে হবে। অতএব এই সম্পত্তিকারীর বাবার না, ভারতবাসীর সম্পত্তি। রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, জেলে ভরা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও তো বিজেপি এখানে এসে সভা করছে, বড় বড় কথা বলছে। কি বলবেন, বাঙালিদেরকে নিয়ে সরকার করার স্বপ্ন দেখছে আবার? হ্যাঁ, ওই তো চিড়ে খেলাই তো বাংলাদেশি বলা হয়, এটা মনে বলেছিল মানে জেপি নাড্ডা বলেছিল বাংলার মানুষকে ঘুমিয়েছিল। যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে তাদের ইগোতে লাগে না, তাদের কষ্ট লাগে না যে আমরা চিড়ে খেলি নাকি আমরা বাংলাদেশি? তারা কোথায় ছিল? এই বাংলার মাটিতে বিজেপিকে বন্ধ করতে হবে বাইরের থেকে। যেসব নেতারা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করে বাংলাকে হাতে নেওয়ার জন্য, হাতের গ্রিপের নেওয়ার জন্য, তাদেরকে বন্ধ করুক। বাংলা মেয়ে সন্তানরা পারবে না। বাঙালিকে অপমান এইভাবে করলে আমরা মানব না, মানছি না। চিড়ে খেলাই বাংলাদেশি, তাহলে সেই আড্ডা মাড্ডা চাড্ডা কেন জয় বাংলা স্লোগান দেয়? তার কারণ বিজেপির একটাই ধর্ম, মানে একটাই ওদের নেশা অ্যান্ড পেশা। হিন্দুর সঙ্গে মুসলিমকে যতক্ষণ চুলকানি না বাঁধাবে ততক্ষণ ওনাদের কিন্তু শান্তি হয় না। কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আমার ভারতের মুসলিম হিন্দুরা, তারা কোনোদিন ওদের পাল্লায় পড়বে না। ওদের পাল্লায় যদি পড়তো তাহলে এই বাংলার মাটি অনেক আগে দখল হতো ভারতীয় জনতা পার্টির। এই বাংলার মাটি ভারতীয় জনতা পার্টির জীবনেও নিতে পারবে না। এটা স্বপ্না ভাদুরীর চ্যালেঞ্জ আমি বুক ঠুকে আমি ব্রিগেড ময়দানে দাঁড়িয়ে বললাম। আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যে বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার চলছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তারপরে আমাদের পশ্চিমবাংলার বাঙালিরা এই বিজেপিকে সমর্থন করে, 26-এর স্বপ্ন থাকে যে 26-এ বিজেপি ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো। তাদের উদ্দেশ্যে কি বলবো? প্রথমে আমি বাংলার প্রত্যেকটা মানবিক মানুষকে বলবো, অ্যাক্টিভ সুশীল সমাজের মানুষকে বলবো, ভারতীয় জনতা পার্টির মন যখনই হবে পুরো দুমড়ে মুচড়ে ভেঙে দাও। পারবে? পারবে না। তারা যতক্ষণ এইভাবে হ্যারাসমেন্ট করছে বাংলার মায়ের সন্তানদেরকে, তাদের মন দেখলে গুড়িয়ে ভেঙে দাও, তাতে জেল খেটে খাটবে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা নেতাজি সাহেবের আদর্শ মানি, আমরা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শ মানি, আমরা কবি ইকবাল সাহেবের আদর্শ মানি, আমরা কবিগুরু নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ মানি, আমরা নজরুল সাহেবের আদর্শ মানি। আমরা কিন্তু সাভারকার, নাথুরাম গোডসে, গোলওয়ারকারের আদর্শ মানি না। পারবে? ভারতীয় জনতা পার্টির মঞ্চ দেখলে গুড়িয়ে ভেঙে দাও, দেখবে বাঙালিকে বাংলাদেশি বলবে না। ভেঙে দাও তো দূরের কথা, সমর্থন করছে একটা অংশের মানুষ। তাহলে সমর্থন যেমন করছে তেমনি পেছনে আসলে বাসদিক বাসনিক ভালো তো। শুনুন, ঘরে কাল শত্রু তখনই আপনি পালতে পারবেন যতক্ষণ আপনার পরিবার সাপোর্ট করবে। এই বাংলার মাটিতে কিছু অন্ধভক্ত বাঙালি আছে যারা নিজের বাংলাকে, নিজের বাংলার ভাষাকে, নিজের বাংলার মাকে, নিজের বাংলার মাটিকে অসম্মান করতে ভালোবাসে। তবে তারা কিন্তু বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ক্লিন হয়ে আজকে বাঙালিকে অপমান করছে। তাই এই বাঙালির অপমান 2026-এ ভোট না দিয়ে দুর্দূর করে ঝাঁটাতে বিদায় করে দাও ভারতীয় জনতা পার্টিকে। শুভেন্দু অধিকারী 26-এ মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আরে শুভেন্দু অধিকারী কোন জায়গায় যদি একটা মেম্বারের ভোটে দাঁড়ায় ওকে কেউ ভোট দেবে না। ও তো গাদ্দার, ও তো মীর জাফর, ওকে কেউ ভোট দেবে না। নেপালের পরিস্থিতি নিয়ে কি বলবেন? দেখুন, নেপালের পরিস্থিতি যদিও আমার ভারতের না, এটা ম্যাটার। নেপালের যা অবস্থা দেখলাম খুব ভয়াবহ ঘটনা। আর সবথেকে বড় কথা, নেপালের প্রধানমন্ত্রী যে প্রিপারেশনটা নিয়েছিলেন, উনি যেটা ডিসাইড করেছিলেন, আমি যতটুকু বুঝি এটা ভুল। কারণ অত এগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যদি বন্ধ করে দেয়, স্বাভাবিক কথা পাবলিক তো খেপবেই। অনেকে আছে তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাদের সংসারে কিন্তু তাদের পরিবারের মুখে কিন্তু দুবেলা দুমুঠো অন্নর জোগাড় হয়। সেই অন্ন যদি কেউ কেড়ে নেয় তো স্বাভাবিক রাগ হবেই। তবে নেপালকে নিয়ে আমার অত কোনো রকমভাবে আমার কোনো আধিক্ষেতা নেই। আমার ভারতে
আমার ভারতের 28খানা রাজ্যের মধ্যে যেখানে যা অসুবিধা যখন হয় আমি যতটুকু পারি আমি চেষ্টা করি প্রতিবাদ করা, কিন্তু নেপালের এই ঘটনা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমি ভারতবাসী, ভারতটাই আমার মেন আগে। নেপাল দেখে কি ভারতের নেতা মন্ত্রীদের শিক্ষা দেওয়া উচিত? আরে ভারতের সঙ্গে নেপালের এটা কম্পেয়ারটা আসবে কেন? ভারত আর নেপাল আলাদা, সেখানকার ম্যাটারটা আলাদা, এইখানকার ম্যাটারটা আলাদা। ভারতের মেসেজ, ভারতের রীতিনীতি, ভারতের ভালোবাসা কোন দুনিয়াতে কোথাও নেই। এই ভারতকে দেখে প্রত্যেকে শেখে, প্রত্যেকটা দেশ। এই ভারতে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ কি এই ভারতে প্রত্যেকটা মানুষ না হলেও 95% মানুষ কিন্তু তারা যথেষ্ট অ্যাক্টিভ। এই ভারতের মাটিতে কোনোদিন এই জিনিসটা হবে না। আর যদিও বা ভারতের মাটিতে কোনোদিন কোনো খারাপ কিছু হয় তাহলে পরে ওই দুইজন ওই কাকা বাবুর জন্যই হবে। অনেকে বলছে বাংলাদেশ হলো, শ্রীলঙ্কা হলো, এবার নেপাল হচ্ছে, এবার ভারতের পালা। এটা যারা বলছে হয়তো তাদের প্রশ্ন আসতে পারে, মেবি আসতে পারে। পাবলিক অনেক কিছু কথা বলতে পারে, তবে এইগুলো বলা হচ্ছে টোটালটাই একটা ভাইলেন্স করার জন্য, ঠিক আছে? এইসব দিকে কান না দিয়ে নিজেদের দেশটাকে কিভাবে আপনারা রক্ষা করবেন, কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে সম্প্রীতিটাকে রক্ষা করবেন, কিভাবে আপনারা একতা ঐকতায় থাকবেন, কিভাবে প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে একতায় চলবেন, এইগুলো ভাবুন, তাতে কাজ দেবে। আপনি বলছেন একতা হয়ে চলুন, কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সংবিধান পদে বসে বলছে হিন্দুদের মুসলিম পাড়াতে যাবেন না। আমি যাবো মুসলিমদের ইফতারি পার্টিতে, আমি যাবো ফুরফুরা তহসিলদারের কাছে, আমি গিয়ে সাবুদ্দিনী বাড়ি গরু মাংস খাবো, আপনারা যাবেন না, কি বলবেন? শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানা ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। জান, আমি আর কিছু বলবো না, আমি আর অন্য আর আমি কিছু বলবো না। রায়টা আংশিক হলেও আমরা এখান থেকে কোনো আমরা খুব স্বাগতম জানাই এই রায়কে, যে এই রায়ের মাধ্যমে সংবিধানকে বারবার তুলে ধরেছেন, বা সংবিধানের যে ইম্পর্টেন্সটা বা সংবিধানের যে গুরুত্বটা সেটা কোথাও একটা গিয়ে বারবার সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে আমাদের। এবং যারা আইনজীবী ছিলেন, যারা মামলাকারী আইনজীবী ছিলেন, তারাও এই একই কথা বলেছেন যে এখানে সংবিধানকে গুরুত্ব দিয়ে বা সংবিধানকে প্রাধান্য দিয়েই সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন। কারণ সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে যখনই কোনো আইন মানুষের সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে, তখন সেই আইনকে কখনো মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য লাগু করা যেতে পারে না। অতএব একটা দেশে সংবিধান সবার উপরে কথা বলে, সংবিধানের উপরে কোনো আইন কথা বলে না, কোনো সরকার কথা বলে না, কেউ কথা বলে না। অতএব সংবিধানের বিরুদ্ধে যদি এই আইন যায়, তাহলে এই আইনকে তুলে নিতে হবে এবং মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে এই আইনকে লাগু করা যাবে না। এই রায় নিয়ে অনেকেই মুসলিম যারা নেতা আছে এবং তারা মন্তব্য করছেন যে এই যে আংশিক দিয়েছিল, এরকম বাবরি মসজিদের বেলাও দিয়েছিল, সেটা কি পরে আবার দখল করে নিয়েছে, সেটা কি ওয়াকফ ক্ষেত্রে হবে না? দেখুন, বাবরি মসজিদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয় ছিল। বাবরি মসজিদের কোথাও একটা গিয়ে দুটো আলাদা আলাদা মেরুর একটা মামলা, যেখানে বাবরি মসজিদের একটা বিষয় ছিল যেটা কোথাও একটা গিয়ে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট চলে আসছিল এবং কিছু ঐতিহাসিক প্রমাণের ওপরে গিয়ে বাবরি মসজিদের রায় দেওয়া হয়েছে এবং তখনকার প্রধান বিচারপতি যেটা ঠিক মনে করেছেন সেই রায়টা তিনি দিয়েছেন। কিন্তু বর্তমানে যে ওয়াকফ নতুন আইন নিয়ে যে রায় আসতে চলেছে বা ওয়াকফ নিয়ে যে বিশ্লেষণ সুপ্রিম কোর্টে দেখা গেছে বা আমরা আইনজীবীরা যে বিশ্লেষণটা করি, সেটা হলো এটা সম্পূর্ণভাবে মানুষের সাংবিধানিক অধিকারের ব্যাপার। কারণ একটা ওয়াকফ প্রথম থেকে ওয়াকফ নিয়ে কোনো কোশ্চেন মার্ক এখানে আনা যেতে পারে না, কারণ প্রথম থেকে ওয়াকফ সম্পত্তি মুসলমান ইসলামিক কালচারের সাথে রিলেট হয়ে আছে এবং প্রথম থেকে এই অধিকারটা তাদের আছে এবং